হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ও ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের আমরা তৃতীয় চ্যাপ্টারটি পড়ছিলাম, যে অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট। আজকে মূলত খুব সংক্ষিপ্ত একটি বিষয় আলোচনা করব। তো সেটি হচ্ছে যে বিক্রয়যোগ্য সিকিউরিটি বা মার্কেটেবল যে সিকিউরিটি, সেই সিকিউরিটি সম্পর্কে আমরা একটু বিস্তারিত একটু লেখাপড়া করব। তো যাই হোক, যে এরকম দুর্যোগ মুহূর্তে তোমরা হয়তো লেখাপড়া নিয়মিত রাখছো বা নিয়মিত করছো, এটাই আশাবাদ আবারও ব্যক্ত করি। আর অবশ্যই তোমরা চ্যাপ্টারগুলো, যেহেতু আমি খুব ধীরে ধীরেই আগাচ্ছি, তোমরাও অন্তত একটু একটু করেও যদি তোমরা দেখো, তাহলে আশা করি তোমাদের জন্য আমার এই লেকচারগুলো কাজে আসবে এবং ফলপ্রসূ হবে। পাশাপাশি যে এই যে অনলাইন ক্লাসের যে উদ্দেশ্য, সেটিও কিন্তু উদ্দেশ্য সাধিত হবে। তো সামগ্রিকভাবে একটু ধৈর্য সহকারে যারা এই ভিডিওগুলো দেখছো, তারা অন্তত পরবর্তীতে আবারও দেখবে। মূলত তোমাদের উদ্দেশ্যেই এই লেকচারগুলো দেওয়া, যাতে একটু একটু করে বুঝতে পারো। তো যাই হোক, যেহেতু আগেই বলেছি যে আজকের লেকচারটি হবে খুবই সংক্ষিপ্ত, ছোট্ট একটি বিষয় নিয়ে তোমাদের একটু মনোযোগ আশা করি, যে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অন্তত ছোট্ট এই বিষয়টা একটু বুঝে নিবে। তো আমরা আসি যে মার্কেটেবল সিকিউরিটি নিয়ে এর আগেও আমরা কথা বলেছি, অস্থায়ী বিনিয়োগ নিয়ে কথা বলেছি। মার্কেটেবল সিকিউরিটিগুলোকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেনার ভিত্তিতে, আমরা যেটা বলেছি যে ডেপ্ট সিকিউরিটি, আর একটা হচ্ছে ইকুইটি সিকিউরিটি। এই দুইটা ভাগে আমরা ভাগ করি। তো আমি এটাকে একটু চার্ট আকারে দেখাই, তাহলে আলোচনা করতে সুবিধা হবে বা তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো
আমরা আলোচনায় আসি যে এখানে তোমাদের বোঝার সুবিধার্থে এখানে দেখছো মার্কেটেবল সিকিউরিটিস, এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ডেট সিকিউরিটিস, আরেকটি হচ্ছে যে ইকুইটি সিকিউরিটিস। এইখানে আবার এটার তিনটা ভাগ আছে, যে হেল্ড টু ম্যাচিউরিটি সিকিউরিটি, অর্থাৎ আমরা যদি একটা একটা করে যদি আলোচনা আসি, যে প্রথমে আসি যে যে সমস্ত পাওনাদার, আমরা এই যে ডেট সিকিউরিটি বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কে যদি একটু বলি, যে তাহলে বলা হচ্ছে যে দেনা সিকিউরিটি কতগুলো ইনস্ট্রুমেন্ট বা একটি ব্যবসায় প্রতিষ্ঠানে পাওনাদার সম্পর্ক প্রতিনিধিত্ব করে। দেনা বা ঋণ সিকিউরিটি বলতে গভর্নমেন্ট সিকিউরিটি, মিউনিসিপ্যাল সিকিউরিটি বা মিউনিসিপ্যাল বন্ড যদি থাকে, কর্পোরেট বন্ড, তারপরে কনভার্টেবল বন্ড এবং কমার্শিয়াল পেপারকে সাধারণত বুঝিয়ে থাকে। এই যে এখানে যেটা দেখতেছো হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি, সাধারণত আবার বলি যে এইগুলা সাধারণত দেনা টেনা যেগুলো থাকে সেই সমস্ত দেনা বিষয়ে এই লেনদেনগুলো বা এই ধরনের সিকিউরিটিগুলো সেগুলোকে সম্পৃক্ত করে থাকে। যে দেনার এগেনস্টে, যেমন গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্ট তো তার মালিকানা বিক্রি করে না, তারপর মিউনিসিপ্যালিটি যদি ইস্যু করে তারা কিন্তু এই তোর মালিকানা বিক্রি করে না, কিংবা কমার্শিয়াল পেপার যখন ইস্যু করে, কমার্শিয়াল পেপারই হচ্ছে এক ধরনের ঋণের প্রতিনিধিত্ব করে। এই কারণে এই বিষয়টাকে এইভাবে আলোচনা করা হয়েছে, অর্থাৎ ঋণের এগেনস্টে যে সমস্ত সিকিউরিটিগুলো আছে বা অস্থায়ী বিনিয়োগ আছে সেগুলোই হচ্ছে তোমার ডেট সিকিউরিটিস। আর ইকুইটি সিকিউরিটি হচ্ছে যেগুলা, যে সমস্ত সিকিউরিটিগুলা তোমার মালিকানা হস্তান্তর করে বা মালিকানার মাধ্যমে রূপান্তরিত হয়, সেগুলোকে আমরা এই ইকুইটি সিকিউরিটি বলে থাকি। এছাড়াও এখানে ধরো বইয়ের মধ্যে একটি এই বিষয়ে বলা হয়েছে যে যেসব সিকিউরিটি ক্রেতা সিকিউরিটি ইস্যুকৃত প্রতিষ্ঠানের মালিক হিসাবে গণ্য হয়, সেসব সিকিউরিটিকে ইকুইটি সিকিউরিটি বলা হয়। অর্থাৎ এখন অলরেডি আমরা যা বলেছি যে এই ইকুইটি সিকিউরিটি মূলত তোমাকে মালিকানা দিয়ে থাকবে যদি এই ধরনের সিকিউরিটি যদি ক্রয় করো, যেগুলো সাধারণত আমরা বলেছি যে শেয়ার বা এই জাতীয়। তবে এখানে একটি বিষয় আলোকপাত করা দরকার, যে সেটা হচ্ছে যে অগ্রাধিকার শেয়ার বা রূপান্তরযোগ্য বন্ড কিন্তু এগুলো এই ধরনের সিকিউরিটির অন্তর্ভুক্ত কিন্তু নয়। যে এটা একটু খেয়াল রাখবে। আমরা যাই হোক আলোচনায় আসি যে হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি, অর্থাৎ এই ধরনের সিকিউরিটিগুলো তোমাকে মেয়াদ পূর্তি পর্যন্ত অবশ্যই ধারণ করতে হবে। এইটা হচ্ছে এটার বৈশিষ্ট্য, যে হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি। আর ট্রেডিং সিকিউরিটি হচ্ছে যে ক্রয় বিক্রয়যোগ্য যে সমস্ত ক্রয় বিক্রয়যোগ্য সিকিউরিটি, অর্থাৎ এগুলা যদি যখন তুমি কিনলে এরপরে যদি সামান্য যদি দর বেড়ে যায় তাহলে তুমি বিক্রি করে দিয়ে এখান থেকে মুনাফা অর্জন করতে পারো। এটাই হচ্ছে তোমার ট্রেডেবল সিকিউরিটি। আর অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিটা হচ্ছে যে দেনা বা ঋণ সিকিউরিটি ভবিষ্যতে বিক্রয় হবে বলে ক্রয় করা হয় তাকে বিক্রয়ের জন্য প্রাপ্তব্য সিকিউরিটি বলে। অর্থাৎ এইগুলা এই যে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি, যে এটা আসলে বলা হয়েছে এই ধরনের সিকিউরিটির মেয়াদ পর্যন্ত ধৃত সিকিউরিটি এবং ক্রয় বিক্রয়যোগ্য সিকিউরিটি কোনোটিতেই অন্তর্ভুক্ত করা যায় না। এই সিকিউরিটিগুলো আবারও বলা হচ্ছে যে দেনা বা ঋণ সিকিউরিটি ভবিষ্যতে বিক্রয় হবে বলে ক্রয় করা হয়, যে সেই সমস্ত লেনদেনগুলাকে বা এই ধরনের বন্ডগুলাকে সিকিউরিটিগুলাকে বলা হয়েছে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস, যেটাকে বাংলায় বলা হচ্ছে বিক্রয়যোগ্য প্রাপ্তব্য সিকিউরিটি। এবার আসি আমরা ইকুইটি শেয়ার। ইকুইটি শেয়ার মূলত আসলে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি, একটা হলো ট্রেডিং সিকিউরিটি ক্রয় বিক্রয়যোগ্য, যে তুমি সাময়িক কিনলে এবং বিক্রি করে দিলে, আরেকটা হলো তুমি ধারণ করলে। তো যাই হোক এখানে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, যে এই যে ইকুইটি সিকিউরিটি যদি 20%-এর কম যদি হয়, অর্থাৎ ইস্যুকৃত মোট মূলধনে যদি 20%-এর যদি কম হয়, সেই ক্ষেত্রে কিন্তু যে সমস্ত শেয়ার হোল্ডার থাকেন বা যারা শেয়ার ক্রয় করেন তাদের কিন্তু কোম্পানিতে নিয়ন্ত্রণ করার অবস্থাটা খুবই কম থাকে। আবার বলছি 20%-এর চেয়ে কম। যে সাধারণত শেয়ার বা স্টক ক্রয় করার পর তাদের হিসাব সংরক্ষণ পদ্ধতি সাধারণত নির্ধারণ করা হয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান কী মাত্রায় মালিকানা সত্ত্ব সিকিউরিটি বিক্রয়কারী প্রতিষ্ঠানে সাধারণ শেয়ার বা স্টক অর্জন করেছে তার ভিত্তিতে। যে
এই যে ভিত্তিটা আমরা বললাম, এখানে আমরা তিনটা কথা এই জন্য বলতেছিলাম যে যদি 20%-এর চেয়ে যদি কম হয় তাহলে এখানে বিনিয়োগকারীর সুযোগটা থাকে খুবই কম, অর্থাৎ নিয়ন্ত্রণ করার। এরপরে বলা হয়েছে যে যদি 20% থেকে 50% পর্যন্ত যদি হয় তাহলে কোম্পানিতে এরূপ শেয়ার ক্রয়ের মাধ্যমে বিনিয়োগ করা হয়, আগে বিনিয়োগকারীরা যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। এরূপ শেয়ার বিনিয়োগকারীকে বিক্রয়যোগ্য সিকিউরিটি চিহ্নিত করা হয় না। আরেকটা হচ্ছে যে যদি 50%-এর চেয়ে বেশি হয় তাহলে আমরা জানি যে 50%-এর চেয়ে বেশি যদি তারা শেয়ার যদি ধারণ করে সেই ক্ষেত্রে কী হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা কোম্পানিকে নিয়ন্ত্রণ করতে পারে বা ভোটাধিকার পেয়ে যেতে পারে, এবং এই ক্ষেত্রেও সাধারণত তারা শেয়ারগুলো বিক্রয় করে থাকে না। তো এই হচ্ছে মূলত সিকিউরিটিসগুলার ভ্যালুয়েশন, মানে বিক্রয়যোগ্য সিকিউরিটি বা মার্কেটেবল সিকিউরিটিজের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি যে বাকিটুকু তোমরা বই থেকে আরও বিস্তারিত পড়বে আর একটু জানবে। আমি প্রাথমিক আলোচনাগুলো সম্পন্ন করলাম। আসলে মূলত পরবর্তী লেকচারে আমি যেটি চেষ্টা করবো সেটি হচ্ছে যে এই যে শেয়ারের মার্কেটেবল সিকিউরিটি বা অস্থায়ী বিনিয়োগগুলোকে আমরা কীভাবে মূল্যায়ন করে থাকি সেই মূল্যায়নের পদ্ধতিগুলো নিয়ে মূলত আলোচনা করবো। তো যাই হোক, পরবর্তী লেকচারে দেওয়ার আগ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ।